আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের দেশের জনসাধারণের মধ্যে একটা বিরাট অংশ যুব সমাজ। এই যুব সমাজের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ উনি গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে আপনারা আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসাবে দেশনায়ক তারেক রহমান সাহেবের এই বক্তব্যগুলো আপনারা অনেকেই শুনেছেন। উনি এই যুব সমাজকে কর্মঠ করার জন্য এবং তাদের সমাজে তারা যাতে প্রতিষ্ঠিত হতে পারে এবং এই সমাজকে তারা যাতে একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে, তার জন্য বিভিন্ন পদক্ষেপ উনি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন। এর মধ্যে আমি বলবো, যুবকদের জন্য প্রথমেই উনি ইয়ুথ গ্যারান্টি স্কিম একটা ঘোষণা করেছেন, যার মধ্যে কর্মসংস্থানে শিক্ষিত বেকারদের জন্য নানা প্রকার সাজেশন উনি রেখেছেন। এই যুবকদের উন্নয়নের জন্য নানা প্রকার ব্যবস্থা গ্রহণ করার জন্য যে সকল দিক নির্দেশ দিয়েছেন, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যে উনি বেশ কয়েকটা জনসভায়ও এই মর্মে, এই যে লক্ষ লক্ষ বেকার, তাদের কিভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তার জন্যও উনি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কথা ব্যক্ত করেছেন। তার মধ্যে আমি বলবো, উনি প্রথমেই একটা কথা বলেছেন যে এই যুব সমাজকে কাজে লাগাতে হবে, যেহেতু এই যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। কাজেই তাদের ভবিষ্যতে তারা যাতে দেশ এবং দেশের বাইরে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, দেশ এবং সমাজের জন্য উপকারে আসে, তার জন্য এই পদক্ষেপগুলি উনি গ্রহণ করতে চাচ্ছেন। আপনারা অবশ্যই দেখেছেন, আমাদের শিক্ষিত যুবকের সংখ্যাও অনেক। তারা বিএ পাশ করেছে, এমএ পাশ করেছে, কিন্তু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না। তাদের কর্মসংস্থানের জন্য নানামুখী প্রকল্প উনি নেওয়ার জন্য দেশবাসী এবং যুব সমাজের উদ্দেশ্যে বলেছেন। তার মধ্যে যারা উচ্চশিক্ষিত তাদেরকে উনি আরেকটা এই বাংলা এবং ইংরাজি ভাষা ছাড়াও তৃতীয় একটা ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। কারণ যারা শিক্ষিত তারা দেশে বিদেশে যাবে এবং ওইখানে দেশে বিদেশে যে দেশে যাবে ওই দেশের ভাষাটাও যদি সে শিখতে পারে, তাহলে তার বিদেশে গিয়েও কর্মসংস্থানের কোনো অসুবিধা হবে না। সেই কারণেই হয়তোবা উনি তৃতীয় ভাষার ওপর গুরুত্ব আরোপ করেছেন এবং যুব সমাজকে গতিশীল করার জন্য উনি কিছু পদক্ষেপের কথা বলেছেন। আরও বিশেষ করে শুধু চাকরি নয়, চাকরি ছাড়াও উদ্যোক্তা হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। যারা ব্যবসা করবে, নিজে ব্যবসাপাতি করে অন্যদেরকেও চাকরির সুযোগ সৃষ্টি করে দিবে। উনি বলেছেন, প্রয়োজনে এমন ব্যবস্থা নেবেন, স্বল্প ঋণ অথবা মধ্যম আকারের ঋণ প্রদান করবেন, যাতে সুদমুক্ত অথবা কম সুদে তাদেরকে ঋণ গ্রহণ করার এবং এই ঋণ নিয়ে ওনারা যাতে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারেন তার সুযোগ সৃষ্টি করে দিবেন। আপনারা জানেন, আমাদের ঢাকা শহর
এই ঢাকা শহরেই দেখেন আগে এই স্কুল কলেজের যারা ছেলেমেয়ে তারা কিন্তু আগে খেলাধুলা করতে পারছিল, তাদের খেলাধুলা করার মতো মাঠ ছিল। তারা শারীরিক চর্চা খেলাধুলা করে নিজের স্বাস্থ্য সুরক্ষা ছাড়াও তারাও যেই খেলাধুলার মাধ্যমে তাদের যেই প্রতিভা এটা বিকাশের জন্য একটা উপযুক্ত ব্যবস্থা ছিল। ইদানিং দেখা যায় ঢাকা শহরেও বহু মাঠ যেটা দখল হয়ে গেছে, দেখা যায় এই মাঠ খেলাধুলার নয়, এখন হয় মার্কেট হয়েছে, না হয় ওই মাঠে খেলাধুলার কোনো পরিবেশ নাই, এমন অবস্থায় আসছে। কাজে আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন ঢাকা শহরে এবং বাংলাদেশের প্রতিটা উপজেলায় খেলাধুলার জন্য এই যুবক যুবতী তারা যাতে খেলাধুলায় প্রশিক্ষণ নিতে পারে, দেশ এবং বিদেশের সুনাম অর্জন করতে পারে, তার জন্য প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায়, এমনকি প্রতিটা ইউনিয়ন পর্যন্ত খেলাধুলার মাঠ যাতে করা যায় তার ব্যবস্থা করবেন বলে উনি ওনার প্রতিশ্রুতিতে উল্লেখ করেছেন। আমরা জানি উনি যা বলে তা করতে পারে এবং উনি যা বলবে তা করবে, এটাই দেশের জনসাধারণ মনে করবে। উনি যেসব পদক্ষেপের কথা জাতির সামনে উপস্থাপন করেছেন, আমি মনে করি প্রত্যেকটা কর্মসূচি উনি গ্রহণ করতে চাচ্ছেন, প্রত্যেকটা কর্মসূচি যদি বাস্তবায়িত হয় এই দেশে বেকার থাকবে না, বেকার সমস্যা থাকবে না, এই দেশে কলকারখানা সৃষ্টি হবে, যারা শিক্ষিত লোকজন আছে তারা দেশে এবং বিদেশে নিজেরা চাকরিও করবে, উদ্যোক্তাও হবে। যেহেতু উদ্যোক্তা হওয়ার জন্য উনি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছেন, আমি আশা করি এই পরিবেশ উনি সৃষ্টি করতে পারবেন। আগামী 12 তারিখে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নির্বাচিত হয়ে যেসব যুব এবং যুব বিষয়ক ওয়াদা উনি করেছেন এইগুলি পূরণ করার জন্য উনি যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন এবং এইগুলি বাস্তবায়িত হবে, এটাই আমার বিশ্বাস। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুদ রহমান। আমি একজন ফর্মার ডিজাইন ইঞ্জিনিয়ার ইন্টেল কর্পোরেশনে। আই ওয়ার্ক দেয়ার ফর 30 years or so. আমি ইউথদের নিয়ে অনেক দিন কাজ করি, অ্যাবাউট 25 years ধরে ইউথ এম্পাওয়ারমেন্ট নিয়ে আমার ফোর্টে। তো এই ব্যাপারে আমি জামাতের পলিসি মেকিং বোর্ডে ছিলাম এবং বাংলাদেশের যে ইউথ তাদেরকে কিভাবে ক্ষমতায় এসে জামাত তাদেরকে এম্পাওয়ার করবে সেটা নিয়ে আমি কথা বলবো। তো আমাদের দুইটা বিষয় আমি এখানে উল্লেখ করব মোটা দাগে। প্রথমটা হলো যে তাদের যে এমপ্লয়মেন্ট এবং তাদের কর্মদক্ষতা, এটার ব্যাপারে জামাতের দৃষ্টিভঙ্গি এবং ইস্তেহারে যেগুলো আছে সেগুলো আপনাদের একটু পড়ে শোনাবো। এর পাশাপাশি যে তাদের শুধু চাকরি না, তাদের শারীরিক, মানসিক এবং অন্যান্য স্বাস্থ্যের ব্যাপারে, তাদের আপব্রিঙ্গিংয়ের ব্যাপারে যে জামাতের কী দৃষ্টিভঙ্গি এবং ভিশন কী সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো প্রথমেই আমি চলে যাই তাদের ইস্তেহারে। জামাতের ইস্তেহারের একটা মূল দিক হলো যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন। আমাদের ভিশন হলো সবার আগে যুব সমাজ। তার মানে যে আমরা যুব সমাজকে বা ইয়েদেরকে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি আমাদের ইস্তেহারের বিভিন্ন অংশে। আপনারা যদি শিক্ষার সাইটটা দেখেন, স্বাস্থ্যের সাইটটা দেখেন, যুব ক্রীড়া ইত্যাদি দেখেন, সব জায়গাতেই ইউথদেরকে কীভাবে করা যায়। কেন এটা? তার কারণ হলো যে এই যে জুলাইয়ের রেভলিউশন যেটা হয়েছে সেখানে ইউথরাই অংশগ্রহণ করেছিল এই তরুণ সমাজের মাঠে আসার জন্য, জীবন দানের বিনিময়ে কিন্তু নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেছে মানুষ, এবং সেটাকে আমরা বাস্তবে কিভাবে রূপ দিতে পারি সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তো যেহেতু নির্বাচন সামনে, আমরা ইস্তেহার দিয়ে কথা শুরু করি। তো আমি যেটা প্রথমে বলেছিলাম যে এই ইউথরা যারা
আমাদের জন্য সবচেয়ে শক্তির জায়গা। বাংলাদেশ যখন বিনির্মাণ করা হবে, তো এই ইউথরাই কিন্তু দেশের নেতৃত্ব দিবে এবং ভবিষ্যৎকে বিনির্মাণ করবে। এই জন্য আমরা মনে করি দক্ষ, উদ্ভাবনী ও কর্মক্ষম তারুণ্যের বাংলাদেশ সৃষ্টির লক্ষ্যে একটা শক্তিশালী যুবনীতি তৈরি করা হবে। 5 বছরে 1 কোটি তরুণ তরুণীকে দক্ষতা ও প্রযুক্তি নির্ভর আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে থাকবে আধুনিক প্রযুক্তি, এআই, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, গ্রিন টেকনোলজি ও উদ্যোক্তা দক্ষতার প্রশিক্ষণ। আমাদের আইসিটি সেক্টরের যে বক্তব্য বা ইশতেহারের যে অংশ, সেটাতে আরও এলাবোরেটলি এগুলো কভার করা হবে, কিন্তু এখানে যুব ক্রিয়া ইশতেহারের যে অংশটা, সেখানে আমরা বলছি যে প্রত্যেক উপজেলায় ইউথ টেক ল্যাব স্থাপন করে অনলাইন, অফলাইন ও হাইব্রিড ট্রেনিংয়ের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ট্রেনিং ও গ্লোবাল ফ্রিল্যান্সিংয়ের সুযোগ স্থাপন করা হবে। শুধু চাকরি নয়, বরং উদ্যোক্তা নির্মাণ। এই নীতির আলোকে বিভিন্ন সুযোগ তৈরি করা হবে, যেমন প্রত্যেক উপজেলায় ওয়ার্ক হাব এর মাধ্যমে 15 লক্ষ সফল ফ্রিল্যান্সার গড়ে তোলা এবং 5 বছরে 2.5 লাখ নতুন উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হবে। নারী, প্রান্তিক ও নৃগোষ্ঠী উদ্যোক্তাদের জন্য বিশেষ তহবিল গঠন করা হবে। নারীদের জন্য ডিজিটাল কাজ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মে সংযুক্তির বিশেষ সুযোগ ব্যবস্থা করা হবে। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে বিশ্ববাজারে বাংলাদেশের তারুণ্য। সফল ফ্রিল্যান্সার গড়ে তোলার লক্ষ্যে হাই স্পিড ইন্টারনেট, কম্পিউটার, কোয়ার্কিং স্পেস ও ফ্রিল্যান্স প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং গ্লোবাল মার্কেট প্লেস যেমন আপওয়ার্ক, ফিভার, ফ্রিল্যান্সার এই প্ল্যাটফর্মগুলোর সাথে সরাসরি সংযুক্তির মাধ্যমে গ্রামের তরুণ তরুণীদের ঘরে বসেই বৈশ্বিক আয়ের সুযোগ সৃষ্টি করা হবে। তরুণ সমাজের সার্বিক অন্তর্ভুক্তি, সরকারি উদ্যোগে 5 বছরে 50 লক্ষ তরুণের কর্মসংস্থান নিশ্চিতকরণের লক্ষ্যে তরুণদের জন্য আর্থিক স্বনির্ভরতা নিশ্চিতকরণ, কর্মসংস্থান না হওয়া পর্যন্ত ন্যূনতম 1 বছরের জন্য শিক্ষিত বেকারদের দক্ষতা উন্নয়ন ফি প্রদান, যোগ্যরাই সরাসরি চাকরিতে, বয়স কোনো বাধা নয়, এই নীতির অনুসরণ। জেলাভিত্তিক ইউথ জব ব্যাংক ইনিশিয়েটিভ নেওয়া হবে এবং বিভাগীয় শহরে ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগ এবং প্রতি বছর জাতীয় আঞ্চলিক কর্মসংস্থান মেলা, ক্যারিয়ার ফেয়ার আয়োজন করা হবে। তো এইগুলো আপনারা দেখেছেন, এই অংশটাতে আমি মূলত চাকরি এবং প্রশিক্ষণ এগুলোর উপরে জোর দিয়েছিলাম, কিন্তু যুবকদের ব্যাপারে আমি আগেই যেটা বলেছি সেটা হলো যে তাদের স্বাস্থ্য এবং তাদের ক্রীড়া এগুলো অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এই ক্ষেত্রে আমি আরও কয়েকটা পয়েন্ট ইশতেহারে যেটা আমরা নিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরব। ক্রীড়াতে শিশু, কিশোর, যুবক যুবতীদের সার্বজনীন অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুস্থ সবল জাতি গঠনের জন্য সামাজিক আন্দোলন রূপ দেওয়া হবে। আধুনিক ও বৈশ্বিক ক্রীড়ায় বাংলাদেশ 5 বছরে অন্ততপক্ষে 500 আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে খেলোয়াড় নির্বাচিত হবে যোগ্যতার ভিত্তিতে। এর জন্য প্রতিভাবান খেলোয়াড়দের মাসিক বৃত্তি, বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ ও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের সহায়তা ও স্পোর্টস সায়েন্স ইনস্টিটিউট প্রতিষ্ঠা ও স্পন্সরশিপ সংগ্রহে সরকারি উদ্যোগ গ্রহণ করা হবে। সুস্থ সবল তরুণ ও যুব সমাজ গড়ে তোলার জন্য মহল্লাভিত্তিক ব্যায়ামাগার, খেলার মাঠ ও সুইমিং পুলের ব্যবস্থা করা হবে। এ ব্যাপারে বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হবে। অলিম্পিক সহ আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্টগুলোতে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অবকাঠামোগত ব্যবস্থাপনা গড়ে তোলা হবে। জাতীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্য প্রতি বছর দেশব্যাপী ট্যালেন্ট হান্ট অথবা স্টার সার্চ কর্মসূচি আয়োজন করা হবে। ক্রীড়াঙ্গনকে সিন্ডিকেট ও দলীয় প্রভাবমুক্ত করে দক্ষ ও সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে। দেশীয় ঐতিহ্যবাহী খেলাধুলা যেমন কুস্তি, নৌকাবাইচ ইত্যাদি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ ও সম্প্রসারণ করা হবে। তো এগুলো আমাদের ইশতেহারের অংশ।
জামাত মনে করে বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই ডেমোগ্রাফি এটা একটা বড় ধরনের আশার দিক। আমরা বিশ্বাস করি যেটাকে আমরা বলি জেন জি অথবা জেন আলফা, এদের পাওয়ারটাকে যদি আমরা আনলিশ করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। আপনারা জানেন যে এটাকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসাবে কনসিডার করতে চাই, কিন্তু এখন যে অবস্থায় আছে এটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড না হয়ে এটা ডেট্রিমেন্ট হয়ে আছে আর কি। ডেমোগ্রাফিক ডেট্রিমেন্ট এই হিসাবে আমি এই টার্মটাকে ইউজ করতে চাই। বাংলাদেশের এখনকার অবস্থানে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, আমাদের জনসংখ্যার প্রায় 25-30% পপুলেশন, মানে জনসংখ্যার প্রায় 25 থেকে 30 ভাগ, অর্থাৎ প্রায় 45 থেকে 50 মিলিয়ন হলো 19 থেকে 35 বছরের যুবক। আর আপনারা জানেন এই বয়সটা মানুষের জীবনের সবচেয়ে প্রাইম টাইম আর কি। এই সময়ে তারা যদি বেকার অবস্থায় থাকে, তাদের যদি ঠিকমতো শিক্ষা অর্জন না হয়, তাদের যদি পর্যাপ্ত ট্রেনিং না দেওয়া হয়, গাইডেন্স না দেওয়া হয়, তারা তাদের এই মেধাকে, তাদের শক্তিকে অপচয় করে ফেলতে পারে এবং তারা অনেক ধরনের দুর্নীতি বা সন্ত্রাস বা চাঁদাবাজি ইত্যাদির সাথে জড়িয়ে পড়তে পারে। আমরা বিশ্বাস করি তাদেরকে যদি আমরা কর্মক্ষম করে তুলে সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। আপনারা জানেন যে বাংলাদেশিদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের মতো যারা, তারাও বিদেশে চলে গিয়েছিলাম। কেন গিয়েছিলাম? যে আমাদের অপরচুনিটি বাইরে বেশি, কিন্তু আমাদের মেধাটাকে বাংলাদেশে আমরা প্রয়োগ করতে পারি নাই। কিন্তু এখন অগস্ট বিপ্লবের পরে আমি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যারা চলে গিয়েছিল তারাও দেশে অবদান রাখতে চায়। তো এই যে 1 কোটি বাংলাদেশি প্রবাসী, তাদের ভিতর অনেকেই আছে বেশ ভালো অবস্থায় আছে, ইউরোপ, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এইসব দেশগুলোতে। তারা সায়েন্স টেকনোলজির বেশ হায়ার ফিল্ডগুলোতে কাজ করতেছে এবং তাদের দীর্ঘ অভিজ্ঞতা আছে। তারাও দেশের জন্য কাজ করতে চায়। তাদেরকে যদি আমরা ডায়াসপোরা টেকনোলজি ফোরাম বা এই ধরনের মাধ্যমে দেশে নিয়ে আসতে পারি, তাহলে যে আমরা যে 1 কোটি যুবকের প্রশিক্ষণের যে স্বপ্ন বলছি আমাদের ইশতেহারে, এটা কিন্তু একটা অলৌকিক স্বপ্ন না, অলীক স্বপ্ন না। আপনাদের এই জায়গাতে জামাত বলিষ্ঠভাবে করবে, তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে এবং তাদের এন্টায়ার জনশক্তি, সামগ্রিকভাবে দেশের যুবশক্তিকে সাথে নিয়ে আমরা এই পর্যায়ে যেতে পারবো বলে আমরা দৃঢ় বিশ্বাস করি। এর পাশাপাশি আমি আরেকটা জিনিস আপনাদের নজরে আনবো, সেটা হলো যে আমাদের যারা বিদেশে যায় তাদের ভিতরে একটা বড় অংশ আনস্কিল লেবার হিসেবে যায়। তো এই প্রসঙ্গে আমাদের অন্যান্য সেক্টরের যারা, তারা আরও কথা বলবে, কিন্তু আমি এই যুব ক্রীড়া এই বিভাগে আমি যেহেতু রিপ্রেজেন্ট করি, আমি বিশ্বাস করি তাদেরকে যদি স্কিল লেবার হিসেবে পাঠানো হয়, আমাদের যে রেমিটেন্স ফ্লো হয় তার অনেক বেশি গুণ বাংলাদেশের রেমিটেন্স আসবে। তো আমাদের শুধু টাকা বা রেমিটেন্সের উপরে নির্ভরশীলতা করতে হবে এবং তরুণদেরকে আমরা ব্যবহার করব বা মাইগ্রেন্ট লেবারদের ব্যবহার করব, এটা জামাতের লক্ষ্য না। আমরা চাই যে মানবিক বাংলাদেশ গড়ে তুলতে, এবং যারা বিদেশে যাবে তাদেরকেও আমরা যাতে মানবিকভাবে ট্রিট করি, তাদের যাওয়ার ব্যাপারগুলোকে সহজ করে তোলা, তাদেরকে প্রশিক্ষণগুলো এমনভাবে দেওয়া যাতে তাদের বাপ মায়ের ভিটা জমি এগুলো বিক্রি করে তাদেরকে এই বিদেশে যাওয়ার যে প্রক্রিয়া তা সেভাবে তাদের স্ট্রাগল না করতে হয়। তো আমাদের সামগ্রিক অর্থে আমরা যে প্ল্যানের মাধ্যমে আমরা আগাচ্ছি, ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় এসে এগুলোর একটা ভালো দিক আপনারা দেখতে পাবেন। আশা করা যায় যে একটা 5 বছর হয়তো এই সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া একটু কঠিন, কিন্তু এটা আমাদের একটা গ্র্যাজুয়াল ট্রানজিশনের অংশ। আমরা হয়তো 1 বছরে 2 বছরে এই অনেক কিছু দেখাতে পারবো জাতির সামনে এবং তারা এটা উপলব্ধি করতে পারবে। আমাদের এই কনফিডেন্সটা আসার কারণ আপনারা জানেন যে আমরা অগস্ট বিপ্লবের পরে যে কয়েকটা ইউনিভার্সিটি তে ইলেকশন হয়েছে, ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, সবগুলোতে ছাত্র শিবির খুব ভালো করেছে এবং তারাও একটা ট্রেন্ড ওয়ার্কফোর্স, ডিসিপ্লিন ওয়ার্কফোর্স। তো এদেরকে যদি আমরা মোবিলাইজ করতে বলি যে তোমরা তোমাদের ইউনিভার্সিটিগুলোকে একটা টেক হাব তৈরি করে ফেলো, তোমাদের প্রশিক্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করো, তা আমাদের বিশ্বাস যে আমরা খুব সহজেই এই কাজগুলো অর্জন করতে পারবো। সর্বোপরি আমরা যারা বিদেশ থেকে এখানে কন্ট্রিবিউট করতে চাই, আপনারা ক্রীড়া অঙ্গনেও দেখবেন যে আমাদের হামজা চৌধুরী, উনি তো মানে বাংলাদেশকে বুকে ধারণ করেন। উনি ইংল্যান্ড থেকে এসে এখানে খেলার অগ্রনায়ক হিসাবে রূপান্তরিত হয়েছে। এরকম তো আরও অনেকেই আসবে এবং তারা হয়তো দেশকে সমৃদ্ধির দ্বার প্রান্তে নিয়ে যাবে, এটা আমরা বিশ্বাস করি। তো এটাকে আমি সেই অর্থে দেখি যে এটাকে
আপনার ইশতেহারকে শুধু কাগজে কলমে কয়েকটা পয়েন্টের ভিতরে না রেখে আপনারা বিশ্বাস করতে পারেন জামাত ক্ষমতায় এসে এগুলোকে বাস্তবে রূপদান করতে পারবেন। আল্লাহ আমাদেরকে হয়তো সেই তৌফিক দিবেন এবং জাতি আমাদেরকে ভোটের মাধ্যমে ক্ষমতায় আনবেন এবং সেই তার একটা হিসাবে আমরা দেশ সেবার কাজ করার সুযোগ পাবো এবং আমাদের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। থ্যাংক ইউ ফর লিসনিং। আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি খায়রুল হাসান মারজান, সহসভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। আজকে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী নির্বাচনের যে ইশতেহার, সেই ইশতেহারের মধ্যে যুব ও ক্রীড়া বিষয়ে আমাদের দলের যে চিন্তাভাবনা সেটা আপনাদের সামনে তুলে ধরব। প্রথমতেই বাংলাদেশে প্রতি বছর 22 লক্ষেরও বেশি পরিমাণ যুবক কর্মসংস্থানের জন্য প্রবেশ করছে। তো সেই জায়গা থেকে দেশের মূল সংকট এবং তার সমাধানে আমাদের দল কি ভাবছে সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলবো। বাংলাদেশের যুবকদের জন্য শিক্ষা ব্যবস্থার সাথে মিল করে সবথেকে বড় সমস্যাটা কি? সবথেকে বড় সমস্যা হলো একাডেমিক এবং কর্মক্ষেত্রের মধ্যে একটা মিসম্যাচ। অর্থাৎ একজন শিক্ষার্থী সে তার পুরো লাইফ টাইম ধরে যেই শিক্ষাটা একাডেমিতে পাচ্ছে, ইউনিভার্সিটি কলেজে পাচ্ছে, তার সাথে তার কর্মক্ষেত্রের বাস্তবিক কোনো প্রয়োগ আসলে নেই। ফলে আমরা দেখি একটা শিক্ষার্থী সে অনার্স করে মাস্টার্স করার পরে পুনরায় তাকে চাকরির জন্য নতুন ধরনের প্রস্তুতি তাকে শুরু করতে হয়। ফলে আমরা এখানে দেখি যে শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থানের মধ্যে একটা মিসম্যাচ আছে। সেই মিসম্যাচটা দূর করার জন্য আমরা প্রত্যেকটা লেভেল থেকেই কর্মমুখী শিক্ষা যেটা আছে সেটা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। আমরা দেখি প্রতি বছর আমাদের দেশের মধ্যে 35 থেকে 40% মানুষ হলো যুবক। অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে একটা ব্যাপার আছে, অর্থাৎ জনগণের মধ্যে যদি সবথেকে বেশি সংখ্যক মানুষ যদি যুবক থাকে তাহলে ওই দেশ উন্নত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে। কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশ এই সময়টা পার হওয়া সত্ত্বেও বাংলাদেশ কিন্তু উন্নতির সেই পর্যায়ে যেতে পারছে না। এর কারণ কি? কারণ হলো আমাদের যুবকরা এখন সময় পর্যন্ত উদ্যোক্তা কিংবা নতুন উদ্যোগ শুরু করার থেকে বরং চাকরির পিছনে ঘোরাটাকে বেশি তাদের প্রাধান্য হিসেবে মনে করে। তাই আমরা মনে করি যে আমরা যদি সরকার গঠন করি, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তাহলে অবশ্যই যুবকদেরকে চাকরির পিছনে না ছুটে কীভাবে চাকরি নতুনভাবে তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা মূলত কাজ করব। আমরা দেশের সংকটগুলোর মধ্যে কি দেখি যে বাংলাদেশের ঢাকার একজন যুবক এবং রংপুরের একজন যুবক তাদের কিন্তু সুযোগ কিন্তু সমান নয়। শহরের একজন যুবক এবং গ্রামের একজন যুবক তাদের মধ্যে কিন্তু চাকরি প্রবেশ কিংবা নতুন কোনো উদ্যোগ শুরু করার যে সম্ভাবনা সেটা কিন্তু সমান নয়। এই যে বৈষম্য আছে সেই বৈষম্য আমরা দূর করার চেষ্টা করব। আমরা দেখতে পেয়েছি সারা বিশ্বে, বিশেষ করে যদি আফ্রিকান কান্ট্রিগুলোতে আপনারা যদি খেয়াল করেন তখন দেখবেন ওই দেশগুলোতে নতুন কোনো উদ্যোক্তা তৈরি হচ্ছে না, যুবকরা নতুন কোনো বিজনেস শুরু করতে পারে না। গবেষণা দেখা গেছে তার কারণ কি? কারণ হলো যে কোনো একজন নতুন যুবকের তার বিজনেস শুরু করা, তার উদ্যোগ শুরু করার যে মূল কস্ট তার থেকে বেশি কস্ট তাকে ব্যয় করতে হয় রেজিস্ট্রেশন পদ্ধতি এবং বিভিন্ন ঘুষের পিছনে। অর্থাৎ কোনো দেশে যদি ঘুষের প্রচলিত থাকে তাহলে ওই দেশে যুবকরা নতুন উদ্যোগ কিন্তু শুরু করতে পারে না, উদ্যোক্তা হয়ে উঠতে পারে না। তো সেজন্য আমাদের যুবকদের জন্য সবথেকে বেশি প্রাধান্য থাকবে দেশের রেজিস্ট্রেশন পদ্ধতিকে সহজ করা এবং চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্রে যেন কোনো দুর্নীতি না হতে পারে সেটার জন্য ব্যবস্থা নেওয়া। সেজন্য আমরা আসলে কি করব? আমাদের যুবকদের জন্য আমরা ডিমান্ড ড্রাইভেন যে প্রশিক্ষণ আছে সেগুলো ব্যবস্থা নেব। আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে কিন্তু সরকারিভাবেই কিন্তু উপজেলা যুব উন্নয়ন সংস্থা আছে সরকারিভাবে, কিন্তু সেগুলোর মধ্যে আমরা দেখি শুধুমাত্র কিছু কম্পিউটার কোর্স ছাড়া আসলে বাস্তবিক কিছু হয় না। আমরা দেশের কাঠামোর মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকে পুনরায় সচল করার চেষ্টা করব। যুব উন্নয়ন সংস্কার তার মাধ্যমে দেশের প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা অঞ্চলে যুবকরা যাতে কর্মমুখী শিক্ষা সেখান থেকে পেতে পারে, কর্মমুখী ট্রেনিং সেখান থেকে পেতে পারে, সহজে যাতে বাংলাদেশের মানুষরা দেশের মধ্যে নতুন উদ্যোগ শুরু করতে পারে সেই বিষয়ে আমরা সেখানে প্রশিক্ষণ দেব। যুবকদের সবথেকে বেশি সমস্যা কি? আমাদের দেশে দেখা যায় এখন পর্যন্ত যতগুলো ব্যাংক আছে, যুবকরা যদি কোনো উদ্যোগ শুরু করার জন্য ব্যাংক থেকে লোন নিতে যায় দেখা যায় ব্যাংক হয়তো সেই লোন দেয় না, অথবা লোন দিলেও তার বিনিময়ে জমি বা অন্যান্য অ্যাসেট দেখে অনেক বড় ধরনের জামানত তাদেরকে রাখতে হয়। সেজন্য আমরা একটা স্টার্ট আপ ফান্ড করব, সেই ফান্ডের ভিত্তিতে আমরা জামানতের ভিত্তিতে নয় বরং আইডিয়ার ভিত্তিতে তারা যাতে লোন পায় আমরা সেই ব্যবস্থা করব। আমরা বলেছি বাংলাদেশের মতো এমন একটি জনবসতিপূর্ণ দেশে শুধু দেশের মধ্যের কাজ করলেই বা দেশের মধ্যের উদ্যোগ নিলে আসলে সমস্যার সমাধান হবে না। সেজন্য আমরা বলছি ফ্রিল্যান্সিং করার মাধ্যমে সারা বিশ্বের কর্মক্ষেত্রকে যাতে বাংলাদেশের মধ্যে ইনক্লুড করা যায় সেই চেষ্টা আমরা অবশ্যই করব। আমরা ইন্টারনেট ব্যবস্থাকে সহজ করব, আমরা যুবকরা যাতে ফ্রিল্যান্সার যারা আছে তাদের কাজে স্বীকৃতি দেব এবং তাদের কাজে তারা বেশি স্বাধীনতা পায় আমরা সেই প্রচেষ্টা আমাদের মধ্যে রাখবো। আমরা বলেছি কৃষি ও ফুড প্রসেসিংয়ের বিষয়ে, অর্থাৎ দেশের তরুণরা যদি শুধুমাত্র চাকরির পিছনে না ছুটে দেশের যে কৃষি অবস্থা আছে সেই
কৃষি পণ্যকে যদি সারা বিশ্বে রপ্তানি করা যায়, কৃষি পণ্য শুধুমাত্র ফসল হিসাবে না থাকে, শুধুমাত্র প্রোডাক্ট হিসেবে না থাকে, সেটা যদি বিভিন্ন ধরনের নতুন নতুন প্রোডাক্ট তৈরি করার মাধ্যমে সারা বিশ্বে যদি আমরা রপ্তানি করতে পারি, তাহলে কিন্তু যুবকদের প্রত্যেকের নিজ ঠিকানায় থেকে, নিজ স্থানে থেকে কিন্তু সারা বিশ্বের সাথে একটা বিজনেস তার করার সুযোগ হবে। সেজন্য আমরা বলেছি ফুড প্রসেসিংয়ের পদ্ধতির মাধ্যমে প্রত্যেকটা পণ্যকে ভিন্ন ভিন্ন নতুন পণ্য তৈরি করে সারা বিশ্বে রপ্তানির ব্যবস্থা করব। যদি আলুকে যদি শুধু আলু হিসাবে রপ্তানি করি তাহলে কিন্তু খুব কম দাম, কিন্তু আলুকে যদি চিপস তৈরি করে রপ্তানি করা হয়, সেটা কিন্তু দেখবেন দেশের অর্থনীতি আরও বেশি ধরনের বিনিয়োগ, বেশি ধরনের অর্থ এখানে যোগ করবে ইনশাআল্লাহ। আমরা মনে করি দেশের ক্রীড়া সংস্থাগুলো, ক্রীড়া ব্যবস্থাগুলোতে এখন পর্যন্ত যে ব্যবস্থা চলে সেটা হলো শুধুমাত্র প্রচারণা ভিত্তিক, অর্থাৎ যদি বিভিন্ন বাণিজ্যিক কোম্পানিগুলো তাদেরকে স্পন্সর করে, তার ভিত্তিতে তারা সেই ক্রীড়া অঙ্গনে তাদের স্পন্সরশিপ দেখা হয়। কিন্তু ক্রীড়াকে আমরা শুধুমাত্র একটি বিনোদন নয়, বরং দেশের ব্র্যান্ডিংয়ের একটা মাধ্যম হিসেবে আমরা ক্রীড়াকে গ্রহণ করব। এই জন্য দেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা উপজেলা, প্রতি স্কুলে ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার আয়োজন করব। এবং যদি দেশের মাঠগুলোকে ঠিক রাখা যায়, আপনি যদি এখন পর্যন্ত দেশের মফস্বল এলাকা কিংবা শহর অঞ্চলগুলোতে দেখবেন বাচ্চাদের খেলার মতো কোনো মাঠ নাই। ঢাকা বলেন, বিভাগীয় যে শহরগুলো আছে সেই শহরগুলোতে যদি আপনি দেখেন তাহলে দেখবেন সে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার মতো কোনো পরিবেশ কিন্তু সেখানে নেই। যদি খেলাধুলার পরিবেশ না থাকে তাহলে সেখান থেকে ভালো মানের খেলোয়াড় কিন্তু কখনোই বের হয়ে আসবে না। খেলোয়াড় ব্যাপারটা কিন্তু এমন নয় যে আপনি সেটাকে পুশ করে জোর করে তাকে ভালো খেলোয়াড় বানাবেন, সেটা তার ইননেট, তার ভিতর থেকে আসতে হবে। তার ভিতর থেকে খেলোয়াড় সুলভ আচরণটা পাওয়ার জন্য, খেলোয়াড় সেই মনোভাবটা পাওয়ার জন্য তাকে কিন্তু খেলার সুযোগ করে দিতে হবে। সেজন্য আমরা বলেছি সারা দেশের যে সরকারি বিভিন্ন জায়গায় মাঠগুলো আছে, দেশের বিভিন্ন জায়গায় মাঠগুলো আছে, শহরের মধ্যে যে মাঠগুলো আছে, যে মাঠগুলো দুর্নীতিবাজরা এখন পর্যন্ত দখল করে সেই মাঠগুলো উন্মুক্ত করে শিশুদের, বাচ্চাদের খেলার জন্য আমরা ব্যবস্থা করে দেবো। আমরা মনে করি এই ধরনের মাঠগুলো যদি উন্মুক্ত করে দেওয়া হয়, শিক্ষার্থীরা, শিশুরা, তরুণরা, যুবকরা যদি তাদের মন মতো, তাদের ইচ্ছা মতো, সময় মতো তারা যদি খেলাধুলা করতে পারে, সেখান থেকে আমরা ভালো ভালো খেলোয়াড় বের করে নিয়ে আসতে পারবো। আমরা মনে করি দেশের তরুণদের জন্য, দেশের যুবকদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশের ব্র্যান্ডিং বাহিরে করা এবং ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সারা বিশ্বের কর্মক্ষেত্রকে বাংলাদেশের মধ্যে ইনক্লুড করা এবং দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে তরুণদের নতুন উদ্যোগ, নতুন বিজনেস, নতুন উদ্যোগ শুরু করার যেই প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সহযোগিতা করার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবে ইনশাআল্লাহ।